অপর দিয়েই তারা আসছে, এখান দিয়ে ওই একটু সামনে গিয়ে বাইকটা ঘুরালো। দুজন ছিলেন, আমাকে এসে বললেন যে ডাক্তারবাবু ভিতরে আসবো। আমার না এই জায়গাটায় খুব ব্যথা, হাত দিয়ে দেখলাম ওটা একটা পিস্তল। নমস্কার, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য রোমহর্ষক একটি ইন্টারভিউ দেখাবো, যা শুনলে আপনি বুঝতে পারবেন যে ও দেশে অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সেখানে হিন্দুদের ওপরে অত্যাচার কিন্তু কখনোই কম ছিল না, বারবার ঘটেছে সেই অত্যাচার। আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, বেঙ্গল ফাইলস। সেই বেঙ্গল ফাইলস নিয়ে অনেক জল গড়িয়েছে। বেঙ্গল ফাইলস লিখলেন কিশোরবাবু। কিশোরবাবু এখন কেমন আছে? তাকে প্রতিদিন ভয় পেতে হয়, চমকে ওঠেন ঘুমের মধ্যে। তাকে প্রতিদিন বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, প্রাণনাশের হুমকি। এমনকি এই বেঙ্গল ফাইলস এই বইটি প্রকাশ করার পর যখন হু করে সেই বইয়ের কপি বিক্রি হচ্ছে, তাকে বাড়িতে এসে ভয় দেখিয়ে যাওয়া হয়েছে। এখানে শেষ নয়, আরো আছে। এই বেঙ্গল ফাইলসে ঠিক কি আছে? তিনি যখন ওদেশ থেকে এদেশে চলে আসেন অত্যাচারের কারণে, সেই সময়কার দলিল দস্তাবেজ ওখানে লিপিবদ্ধ আছে। মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ার জন্য বেঙ্গল ফাইলস বই থেকে চিত্রনাট্য তৈরি করে একটা ফিল্ম বানানোর চেষ্টা করলেন কিশোরবাবু। তার ফল কি হলো? তার ফল, তার যে স্টল যেখানে বইপত্র বিক্রি হচ্ছিল, সেই স্টলকে ভেঙে তছনছ করে দেওয়া হলো। এই রাজ্যেও কি এমনটাই হবে? প্রশ্ন থেকেই যায়। কিন্তু কেন? কারা এই নাশকতার পেছনে? দেখি কি বলছেন কিশোরবাবু। আমি যখন কাশ্মীর ফাইলস দেখলাম সিনেমাটা, তখন আমার মনে হয়েছিল যে কাশ্মীরে যে অত্যাচারটা হয়েছে তার থেকে বেঙ্গলে অনেক বেশি অত্যাচার হয়েছে। প্রথম এডিশনটা যখন 1000 কপি বিক্রি হয়ে গেল, ওরা কিভাবে জানি না জানতে পেরেছে যে আমরা এটাকে নিয়ে সিনেমা করতে চাই। তা ওরা আমাদের পরিষ্কার ভাবে বলে যে জীবন থাকলে জান হয় তো জাহান হয়। আজকে আমি একজন লেখকের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তিনি পেশায় একজন ডাক্তার, কিন্তু তিনি দেশভাগের পর এদেশে চলে আসেন ঠিকই, কিন্তু নিজেকে প্রত্যেক মুহূর্তে পরীক্ষা দিতে হয়েছে। এখনো তার লেখা বইগুলো নিয়ে একের পর এক তৈরি হচ্ছে বিতর্ক, রাজনৈতিক বিতর্ক, এবং তার জন্যে ইতিমধ্যে তাকে ভয়ও পাইয়ে দিয়ে গিয়েছে কয়েক দল মানুষ। কিশোরবাবু নমস্কার। নমস্কার। আপনি একজন লেখক মানুষ, আপনার যে শেষ বইটি এই যে বেঙ্গল ফাইলস, সেটা নিয়ে কি ঘটেছিল, কি ঘটলো? দেখুন, আমি যখন কাশ্মীর ফাইলস দেখলাম সিনেমাটা, তখন আমার মনে হয়েছিল যে কাশ্মীরে যে অত্যাচারটা হয়েছে তার থেকে বেঙ্গলে অনেক বেশি অত্যাচার হয়েছে। তার কারণ আমি দেখেছি কাশ্মীরে মিঠুন চক্রবর্তী আইএস অফিসারের পাঠটা করেছেন। তার মানে ওখানকার যে কাশ্মীরের যে ব্রাহ্মণরা ছিলেন, পণ্ডিতরা, এই পণ্ডিতরা খুব শিক্ষিত ছিল এবং ওদের নিজস্ব একটা প্রোটেকশন পাওয়ার ছিল। তা সত্ত্বেও ওরা অতটা অত্যাচারিত হয়েছে। কিন্তু আমার পূর্ববঙ্গে বিশেষ করে দেশভাগের পরে বর্ণ হিন্দুরা প্রায় সবাই চলে আসে। ছিল নিম্ন বর্ণের হিন্দুরা, যারা চাষি, কামার, কুমার, জেলে, এই মানুষগুলো প্রোটেকশন দেবার কোনো ক্ষমতাই ছিল না। মানে এরা শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে আছে ওদের দেখার। তাই পূর্ববঙ্গে অত্যাচার হয়েছে অসম্ভব রকম। হ্যাঁ, আমরা হয়তো নোয়াখালীর দাঙ্গাটা জানি, কিন্তু মুলাদি বা বিভিন্ন জায়গায় যে আরো যে। আপনি কোথা থেকে চলে আসেন এই বাংলায়? আমি বাংলায় চলে আসছি গোপালগঞ্জ থেকে। সেটা কত সাল? 1975-এর 17 জুলাই, এই মুজিবুর সাহেব মরার কিছুদিন আগে আমি চলে আসছি। মানে আপনারা কিভাবে চলে আসেন তখন, সেই গল্পটা? আমি চলে আসছি মানে উইদাউট পাসপোর্টে চলে আসছি, দালাল ধরে যেভাবে আসা বলে, মানে দালাল তখনকার দিনে। তো আসার কারণ আমি বলছি, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় আমাদের গ্রামে হিন্দু মুসলমান আছে, আমরা একসঙ্গেই পড়তাম। তো পড়ার পরে জাফর বলে একটা ছেলে আমার সঙ্গে পড়তো ছোটবেলায়।
সে জাফরকে আমি দেখেছি, খুবই ভালো ছেলে, আমাকে একটা ছোটবেলা একটা মুরগিও দিয়েছিল, খুব বন্ধুত্ব ছিল। কিছুদিন পরে জাফর মৌলভী হয়ে যায়। তারপরে সেই জাফরই আমার এক বন্ধুর বাড়িতে মানে ই করে এমন অত্যাচার করেছিল তাদের মানে দলবল নিয়ে, তার মা ভাই বোন, মানে একটা ছোট ভাইকে তো দুহাত দিয়ে আছাড় দিয়ে মেরেই ফেলেছিল, মানে দুপা ধরে দেওয়ালে আছাড় মেরে তার বাবাকে হত্যা করেছিল। এই জাফর হঠাৎ করে কি করে এই পরিবর্তন হলো? তারপরে আর আমার জাফরের সঙ্গে দেখা হয়নি, কিন্তু জাফরকে নিয়ে আমার কবিতা আছে। তখন আমার মনে হয়েছে যে মানুষ পরিবর্তন হওয়ার পিছনে একটা বিরাট কারণ থাকে, সেই কারণটা বা উৎসটা যদি আমি না সরাতে পারি বা না জানতে পারি, তাহলে আমার জাফর বা আমার বন্ধু সে তো খারাপ ছিল না। এই এতটা খারাপ, নিজের বন্ধুকে হত্যা করতে যারা আটকালো না, সে কি করে এটা হলো? আপনার কাছে আমার আসার কারণ, আপনি আপনার লেখা একটি বই বেঙ্গল ফাইলস, যেটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, এই বেঙ্গল ফাইলস, যেটা নিয়ে আপনি একটি ছবি করবার কথাও বোধহয় ভাবনা চিন্তা হয়েছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি বা কি কিছু। এটা কি ঘটেছিল? না, আমরা এই বইটা যখন প্রথম এডিশনটা আপনাকে যদি আমি দেখাই, এটা আমার প্রথম এডিশন। হ্যাঁ, একটু চেঞ্জ হয়েছে দেখবেন কভারে। প্রথম এডিশনটা যখন 1000 কপি বিক্রি হয়ে গেল, তখন আমি ভাবলাম যে মানুষ অন্ততপক্ষে এটা জানতে চায়। আমি সেকেন্ডে আবার 1000 কপি করার পরে যখন দেখলাম তাও খুব ভালো বিক্রি হচ্ছে, তখন আমি মনে মনে ই করলাম যে বই তো এখন সবাই পড়তে চায় না, এটাকে নিয়ে একটা সিনেমা করলে কি হয়। তো আমি অনেকের কাছে গিয়েছি, পরিচালকদের কাছে বলেছি, প্রায় কলকাতা কয়েকজনের কাছেও ঘুরেছি, তারা কেউ এই বইটা নিয়ে পড়ে বললো বইটা রেখে যান। বইটা রেখে গেছি, কেউ সিনেমা করতে এ নিয়ে রাজি হয়নি। তখন আমরা ভাবলাম আমরা নিজেরাই করব। হ্যাঁ, নিজেরাই করব। আমরা নিজেরা কিছু ফান্ড, বন্ধু বান্ধব মিলে ফান্ড তুলেছিলাম। কিন্তু কি হলো, আমাদের ওই আমি আপনাকে বলেছি সাজিরাতে আমাদের একটা স্টল হয়েছিল, সেই স্টলটা তখন ভাঙচুর হয়। ভাঙচুর মানে আমার বই টইগুলো যা কিলো ছিল সব নিয়ে চলে যায়। হ্যাঁ, আর ওরা কিভাবে জানি না জানতে পেরেছে, হয়তো আমাদের ভিতরেই কেউ ছিল যে জানিয়েছে যে আমরা এটাকে নিয়ে সিনেমা করতে চাই। অপর দিয়েই তারা আসছে, এখান দিয়ে ওই একটু সামনে যে বাইকটা ঘুরালো, দুজন ছিলেন, আমাকে এসে বললেন যে ডাক্তারবাবু ভিতরে আসবো, আমার না এই জায়গাটায় খুব ব্যথা। হাত দিয়ে দেখলাম ওটা একটা পিস্তল। তা আমি বললাম যে কি ব্যাপার? হ্যাঁ, বললো খুব সাবধানে থাকবেন, হ্যাঁ, যে আজে বাজে কথা লেখাটা বন্ধ করুন, এটা কিন্তু ফার্স্ট ওয়ার্নিং। জীবন থাকলে জান হয় তো জাহান হয়। সিনেমা তো আপনি পরে করতে পারবেন যদি বাঁচতে পারেন। এইসব বই নিয়ে সিনেমা করে পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা বা বাঙালিদের ভিতরে বিভাজন করতে আপনাকে আমরা দেব না। এটা কারা বলে? এটা কিছু লোক, আমরা তখন তাদের দুষ্কৃতিকারী ভাবতাম, কিন্তু তারা কে কারা আমরা। কোন সময়ের কথা বলছেন আপনি? এটা ধরুন এই 8-9 মাস আগের কথা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে আপনাকে কি কখনো এই রাজ্যের প্রশাসন থেকে বা এই রাজ্যের যারা ক্ষমতায় রয়েছেন, কোনো শাসক দল থেকে কখনো কি আপনার কাছে কোথাও কখনো এরকম নির্দেশ এসছে যে এই ধরনের লেখা আপনি লিখবেন না, বা এই ধরনের কাজ আপনি করবেন না, বা এই ছবি বানাতে পারবেন না, এরকম কি কোনো? না, এরকম কোনো ডাইরেক্ট আমাকে কেউ কখনো নির্দেশ দেয়নি প্রশাসন থেকে বা মানে কোন শাসক পার্টি থেকে। ডাইরেক্ট দেয়নি, কিন্তু ইনডাইরেক্ট আমাকে অনেকে অনেক খুনের হুমকি আছে। আমাকে হঠাৎ করে কেউ ফোন করে বলল যে খুব বেড়ে গেছেন, হ্যাঁ, জীবনটাকে বাঁচান, তারপরে তো বাঁচবেন। হ্যাঁ, আমাকে একটা কথা বলুন, যে আপনার কি কখনো এটার জন্য আপনি কাউকে সন্দেহ করেছেন বা করেন? কাকে ভাবেন আপনি যে এটা কারা করাচ্ছে বা কে করাচ্ছে? দেখুন, আমি সন্দেহ তো যাদের বিরুদ্ধে লেখা, হ্যাঁ, তাদেরই করেছি। হ্যাঁ, আপনার এখানে লেখা তো মূলত ওপার বাংলার জায়গা থেকে লেখা, যে ওপার বাংলায় কি ঘটেছিল। না, এবার বাংলা সম্পর্কেও আছে, প্রচুর আছে। এবার বাংলা সম্পর্কে আপনি কি, যেমন মরিচঝাপি সম্পর্কে আছে, হ্যাঁ, বিজন সেতু সম্পর্কে আছে, সাইবাড়ি সম্পর্কে আছে। এই যে মানে এগুলো সবগুলোই তো মোটামুটি যখন বাম আন্দোলন চলছে বামেদের বিরুদ্ধে লেখা। তার মানে কি আপনি বলতে চান যে বামেদের প্রচুর লোকজন যারা আপনাকে এই ধরনের হুমকি দিয়েছে?
আমি দেখুন, আমি তো নির্দিষ্ট করে বলতে পারি না, আমি কাউকেই তো মানে অচেনা লোক, প্রত্যেকেই অচেনা, হ্যাঁ, মানে বাইরের লোক আমি সেটা মনে করি, আমি এটা কাউকে আইডেন্টিফাই করতে পারি না যে তারাই এটা করেছে। তবে যেহেতু এখানে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধেও আছে, বরিশালের মুলাদির রাইটটাকে বিস্তৃতভাবে বলা রয়েছে, ওখানে কি ঘটেছিল, বা এই যে যারা এই রাইট সংগঠিত করেছিল সেই সম্প্রদায়ের মানুষেরই উপরে আমার সন্দেহটা বেশি। এবং বাংলাদেশ থেকে ওই শেখ মুজিব বাংলাদেশ চাননি বইটা লেখার পরে 100টার উপরে আমার খুনের হুমকি আছে। হ্যাঁ, ফেসবুকে ফোন করে বলছে খুব বেড়ে গেছেন, আসুন বাংলাদেশে দেখে নেব। আমি বললাম, আমি বাংলাদেশে কেন যাব ভাই, তোমার ক্ষমতা থাকলে তুমি আমার এখানে এসেই কিছু ক্ষতি করতে পারো। এরকম বিভিন্ন ভাবে খুনের হুমকি। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার খুনের হুমকি যত বেশি আসছে তত আমার বেশি মনে হয়েছে যে আরো বেশি করে লিখতে হবে, কারণ তাহলে আমি যেখানে আঘাত করার চেষ্টা করছি আঘাতটা সেখানে লাগছে। ওকে, আপনার ভেতরে একটা জ্বালা রয়েছে যে আপনাকে ওই দেশ থেকে চলে আসতে হয়, একেবারে উদ্বাস্তু পরিচয় নিয়ে এদেশে চলে আসা। এদেশেও আপনি মূলত চিকিৎসা করেন এবং সেটা হোমিওপ্যাথি চিকিৎসা, খুব সাধারণ জীবনযাপন আপনি করেন, তাতে কোথাও কোনো ভয়ঙ্কর কিছু আপনার প্রতিপত্তি আছে এরম ছবি স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই আপনার যেখানে আপনি বসবাস করেন সেখানকার জায়গা আমি কখনোই এখনই ডিসক্লোজ করব না, কিন্তু একটাই কথা বলার, যে আপনার কি মনে হয় যে এই রাজ্যের প্রশাসন বা পুলিশ আপনাকে প্রোটেকশন দিতে পারতো তো বটে, বা এই ধরনের যে লেখা আপনি লিখছেন তাতে আরো অনেক বেশি করে এ রাজ্য সরকার আপনাকে নিশ্চয়ই তারা সাহায্য করতে পারতো, কি মনে করেন আপনি? না, এরা আমাকে সাহায্য করতে পারেন না, কারণ তাদের আমরা সোজাসুজি বুঝি, তাদের সংখ্যালঘু ভোটটা কমে যাবে, এটা আমার ডাইরেক্ট কথা। কারণ আমার বইতে যে কথাগুলো আছে সেটা দুষ্কৃতি, দেখুন আমি একটা সোজা বলি যে যদি দুষ্কৃতিকারী আমাদের ওদেশ থেকে দেশে তাড়িয়ে থাকে তাহলে দুষ্কৃতিকারীর সংখ্যা ম্যাক্সিমাম 5%, তাহলে 90% মুসলিম যদি ভালো হতো বা আমাদের রাখতে চাইতো তাহলে তারাই ওই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের ওখানে রাখতো ভাইয়ের মতো। কিন্তু সেটা যখন হয়নি, আমি ধরে নিতে পারি মানে 2-4 জন বুদ্ধিজীবী বা ভালো লোক বাদে ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায় চাইনি আমরা ও দেশে থাকি বা অত্যাচারিত। প্রাণের ভয়ে প্রাণ বাঁচাতে ওদেশ থেকে এদেশে চলে আসতে হয়েছিল কিশোরবাবুকে, কিন্তু সে দেশের ওই কালো দিনগুলোর কথা উনি বলেননি, তা লিপিবদ্ধ করেছেন। কিন্তু এদেশে এসেও তাকে বারবার প্রাণনাশের হুমকি পেতে হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই কিশোরবাবুদের মতন মানুষদের নিরাপত্তা দেবে কে বা কারা? আদতে কি কখনোই সত্যিটা প্রকাশ পাবে না? তাকে ভয় দেখিয়ে এভাবেই দমিয়ে রাখার চেষ্টা চলবে? কিন্তু এর পেছনে কারা? প্রশ্ন আপনাদের জন্য, যারা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স প্রতিদিন দেখছেন বা দেখছেন না। এই ধরনের খবর পেতে আজই সাবস্ক্রাইব করে নিন ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স। মানুষের কথা বলে, রেইজ ইউর ভয়েস, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।